আমার পক্ষে তোমাকে বিয়ে করা সম্ভব না। নীলা বাড়িসুদ্ধ মানুষের সামনে তনয়ের চোখের দিকে তাকিয়ে কথাটি বলল। তনয় নীলার হাত ধরে বলল, কি বলছো নীলা? আমরা একে অপরকে ভালোবাসি। নীলা তাচ্ছিলের সুরেই বলল, আমার চোখের দিকে তাকিয়ে মিথ্যে বলো না তনয়। এতটা সাহস তোমার কিভাবে হলো? নীলার হাত ধরে তার মা কহিনু বেগম তাকে টেনে একপাশে নিয়ে গেলেন। নীলা মায়ের দিকেই তাকিয়ে রইল। কহিনু বেগম নরম কণ্ঠে বললেন, মা, এমন করিস না। তনয় তোকে ভালোবাসে, তোর জন্য কত কিছু করেছে। মা, তুমি কি চাও আমি সুখে থাকি? হ্যাঁ, কেন চাইবো না? তাহলে এই বিয়ে করতে আমাকে বাধ্য করো না। কহিনু বেগম অস্থির হয়ে গেলেন। মায়ের অস্থির চাহনি দেখে নীলা তাচ্ছিলের হাসি হাসল। এদিকে নীলার বড় ভাইয়ের রাগী স্বরে বলল, নীলা, তোর আমাদের সম্মানের খেয়াল আছে কি নেই? নীলা ভাইয়ের দিকে তাকিয়ে বলল, আমার সম্মানের খেয়াল কি তোমার আছে? নীলার ভাবে বিরক্ত মুখে নীলার দিকে তাকিয়ে আছে। আজবারে প্রতিটি মানুষই নীলার উপর ক্ষিপ্ত। ক্ষিপ্ত হওয়াটাই স্বাভাবিক। নীলা তার 2 বছরের প্রেমের সম্পর্কের ইতি টানছে বিয়ের আসরে এসেই। এতদিন তো সব স্বাভাবিক ছিল। নীলা ভিড় ঠেলে বাড়ি থেকে বেরিয়ে এলো। তার হাতে আছে একটা লকেট। রাতের আকাশের দিকে তাকিয়ে রইল সে। চোখের পলকেই কত কিছু পাল্টে গেছে। কত সম্পর্ককে আজ তার মিথ্যে মনে হচ্ছে। নীলা ধীর পায়ে হাঁটতে লাগলো। হাতের ছোড়ন্ত লকেটটি কাপা হাতে সে নিজের গলায় পড়ল। 5 দিন আগেও সে মিথ্যে শহরে বাস করত, কিন্তু আজ সবকিছু তার চোখের সামনে। কেন এমন হলো তার সাথে? কি অপরাধ ছিল তার? নীলার বয়স 30, বাবা মার দ্বিতীয় সন্তান। বড় ভাই আর ছোট বোনের মধ্যে সেই সবার আদরে। বাবা তাকে আদর করে ছোট বলেই রাখে। মাও তাকে ভীষণ ভালোবাসে। গেল বছর চাকরি খুঁজতে খুঁজতে অল্প বেতনে একটা বেসরকারি স্কুলে চাকরি পেয়েছে নীলা। তাদের নিজের হাত খরচটাও ওঠে না তার, কিন্তু এতে বাবা ভাই কারোর কোনো অভিযোগ নেই। তবে নীলার ভাবি সবসময় বিরক্ত হতো, কারণ বিয়ের বয়স পার হয়ে গেছে, অথচ বিয়ে না দিয়ে নীলাকে বসিয়ে রেখেছে। তবে বিয়ে দেওয়ার চেষ্টা করেনি এমনটাও নয়। ভালো পাত্র খুঁজতে গিয়ে যত ঝামেলা। একে তো নীলার বয়স বেড়ে যাচ্ছে, তার উপর জন্মগতভাবে নীলার ঠোঁট কাটা। অপারেশন করিয়ে সে ঠোঁট দুটিকে জোড়া লাগানো গেলেও দাগটা এখনো রয়ে গেছে। তবে নীলার মুখে দাগটা তার গুণের কাছে হার মানতে বাধ্য। পড়াশোনার পাশাপাশি বাড়ির সব কাজ নিজ হাতেই করে সে। কাজ করতে করতে হাতের আঙ্গুলগুলো খসখসে আর কালো হয়ে গেছে। প্রতিদিন ভেজলিন দিয়ে রাখতে হয় তার। চুলগুলো উস্কো খুস্কো হয়ে গেছে। চুলে তেল দেওয়ার সময় পায় না সে। কিন্তু তার 2 বছরের ছোট বোনদের সৌন্দর্য চোখে পড়ার মতো। এত কিছুর ভিড়ে নীলা অন্য সব মেয়েদের তুলনায় একটু ব্যতিক্রম। সে ভীষণ জেদি। তার আত্মসম্মানবোধ অনেক বেশি। আর নিজেকে সে ভীষণ ভালোবাসে। তার নিজের দুর্বলতাগুলোকে সে কখনোই বড় করে দেখেনি। অন্যদিকে আত্মীয় স্বজন পরিজনরা নীলার দুর্বলগুলোকে এত বড় করে দেখেন যে তার দৃষ্টিসীমা অতিক্রম করে যায়। নীলার তেমন বন্ধু নেই। স্কুলের 2জন মেয়ে বান্ধবী আছে। দুজনেই নীলাকে ভীষণ ভালোবাসে। ছোট পরিসরে নীলাদ্রি শাহীন নীলা খুবই পরিচিত। 2 বছর আগে নীলাদ্রি নামটার প্রেমে পড়ে তনয় নীলার দিকে বন্ধুত্বের হাত বাড়িয়ে দিয়েছিল। তনয় নীলাদের বাসার পাশে ব্যাচেলর থাকতো। তনয়ের সাথে নীলার পরিবারের সবার সম্পর্ক খুবই ভালো। সেই সূত্রে তাদের বন্ধুত্ব কোনো বাধা আসেনি। আর এরপর ধীরে ধীরে বন্ধুত্ব প্রণয়ের রূপ নেয়। আর সেই প্রণয় 2 বছর পর বিয়েতে সেই ঠেকল। বিয়ে বাড়িতে সবাই এখনো হৈ হৈ করছে। সবাই বলা বলি করছে, বউ যে বিয়ের আসর ছেলে চলে গেছে। ও মা, এই মেয়ে এত গুমর, কি আছে চেহারায়, তবু এত অহংকার কেন? আর যাই বলো, তনয় ছেলেটা দেখতে খারাপ নাকি? 1000 গুণ সুন্দরী বউ পাবে। এই মেয়ের কপালে তো বিয়েই নেই। যারা এমন কথা বলছে, ভাগ্যিস তারা নীলার সামনে বলেনি। নয়তো আজ নীলা সবার প্রশ্নের উত্তর দিয়েই যেত। খুব সাদামাটাভাবে বিয়েটা হচ্ছে। বাড়িতে নিকট আত্মীয়রা ছাড়া তনয়ের পরিবারের সবাই উপস্থিত। নীলার মা চান মেয়েকে ঢাকঢোল না পিটিয়ে বিদায় করতে। নীলারও এতে অমত ছিল না। শুধু শুধু টাকা খরচ করে কি লাভ? ভাগ্যিস অমত করেনি, নয়তো আর যারা জানতো না তারাও আজ এই তামাশা দেখিয়ে যেত। নীলা এখনো রাস্তায় হাঁটছে। কোথায় যাবে সে জানে না, কিন্তু সে যে আর বাবার বাড়িতে যাবে না, এই বিষয়ে সে সিদ্ধান্ত নিয়ে ফেলেছে। অনেকক্ষণ হাঁটার পর তার সামনে একটা গাড়ি এসে থামল। নীলা কয়েক পা পিছিয়ে যেতেই গাড়ির দরজা খুলে বেরিয়ে এলেন এক বয়স্ক মহিলা। তার মাথায় কালো টুপি। টুপির জন্য তার মুখ দেখা যাচ্ছে না। মহিলা দাঁড়ানোর ভঙ্গি দেখেই নীলা আন্দাজ করেছে বয়স্ক মহিলা। বয়স্ক মহিলাটির পরনে কালো সুতির শাড়ি, হাত উন্মুক্ত, হাতের চামড়া ঝুলে আছে। ধবধবে ফর্সা সেই হাত।
আর সেই হাতে থাকা মলিন সোনার বালা চোখে পড়ছে। নীলা বিস্ময় ভরা কণ্ঠে বলল, কে আপনি? মহিলাটি ফ্যাসফেসে গলায় বলল, আমাকে ভুলে গেছো? নীলা মহিলাটির কণ্ঠ শুনে অবাক হলো। এ তো সেই মহিলা যার সাথে কিছুদিন আগেই নীলার দেখা হয়েছিল। নীলা তার গলায় ঝুলন্ত লকেটটিতে আলতো করে হাত রাখল। মহিলাটি বলল, আমার সাথে চলো, আমি তোমাকে এমন জায়গায় নিয়ে যাব যেখানে সত্যদের বাস। নীলা বিস্ময় ভরা দৃষ্টিতে মহিলাটির দিকে তাকিয়ে আছে আর ভাবছে তার কি যাওয়া উচিত। পরক্ষণে তার মনে পড়ে গেল কয়েকদিন আগে তার সাথে ঘটে যাওয়া সেই ঘটনাটি। বিয়ের শাড়ি কিনে সবেমাত্র দোকান থেকে বের হয়েছে নীলা। দেখল দোকানের বাইরে জটলা বেঁধে আছে। নীলা সেখানে গিয়ে দেখল এক বয়স্ক মহিলার গায়ে হাত তুলছে এক তারকা যুবক। আশেপাশে সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। তুই একজন যুবতীর পিঠে আলতো হাত রেখে ভয়ে ভয়ে তাকে থামাতে চাইছে। কিন্তু এমন রাগান্বিত যুবককে শক্তি প্রয়োগ করে থামাতে গেলে যে কয়েকটা মার নিজের ভাগ্যেও জুটবে সে বিষয়ে সন্দেহ নেই। নীলারই সব সহ্য হলো না। সে বয়স্ক মহিলাটির কাছে এসে তাকে আড়াল করে দাঁড়িয়ে বলল, কি সমস্যা আপনার? ওনাকে মারছেন কেন? এই মহিলা ঠকাচ্ছে সবাইকে। একটা ছোট প্লাস্টিকের বালতির দাম 1000 টাকা দাবি করছে। পাগল নাকি? যাই নিতে আসবো হাজার লক্ষ। ছাগল পেয়েছে নাকি? ফুটপাতে দোকান দিয়েছে কেন? শপিং মলে এই প্লাস্টিকের জিনিসপত্র নিয়ে বসতো। নীলা মহিলাটির পাশে বিছিয়ে রাখা সাদা কাপড়ের ওপর বিভিন্ন রঙের প্লাস্টিকের বালতি, মগ, বাসন দেখতে পেল। সবগুলোই প্লাস্টিকের জিনিস। নীলা এবার মহিলাটির মলিন মুখের দিকেই তাকালো। তার মনে হলো হয়তো সে নতুন প্লাস্টিক কেনা বেচার কাজ নিয়েছে। নীলা এবার যুবকটির দিকে তাকিয়ে বলল, আপনার সামর্থ্যের বাইরে হলে কিনবেন না। তার গায়ে হাত তোলার অধিকার আপনাকে কে দিয়েছে? যারা বোকা তারা তো মনে করবে 1000 টাকা মানেই হয়তো ভিন্ন কিছু। এটা তার ব্যবসা। ক্রেতাদের যদি এভাবে সে আকর্ষণ করতে চায় তাহলে তার লাভ, আর না পারলে তার ক্ষতি। কিন্তু আপনি কোনোভাবেই তার গায়ে হাত তুলতে পারেন না। যুবকটি ক্ষুব্ধ দৃষ্টিতে নীলার দিকে তাকিয়ে রইল। নীলা এবার বয়স্ক মহিলাটির দিকে তাকিয়ে বলল, এই প্লাস্টিকগুলোর মধ্যে সবচেয়ে কম দামি কোনটা? বয়স্ক মহিলাটি কাপা হাতে একটা ছোট প্লাস্টিকের টব এগিয়ে দিয়ে বললেন, মা, এই নাও এটা। নীলা টবটি হাতে নিয়ে বলল, কত টাকা? 4500 টাকা। আশেপাশে উপস্থিত সবাই উচ্চস্বরে হাসল। কয়েকজন বয়স্ক মহিলাকে পাগল বলে চলে যেতে লাগলো। এদিকে নীলা যুবকটিকে অবাক করে দিয়ে ব্যাগ থেকে 4500 টাকা বের করে গনে সেই মহিলাটির হাতে দিল। মহিলাটি নীলার মাথায় হাত রেখে বলল, তোমার জীবনে এখন থেকে সব ভালোই হবে। নীলা সৌজন্যমূলক হাসি ফেরত দিয়ে চলে গেল। বাসায় এসেই টপটি নিজের রুমে ড্রেসিং টেবিলের ওপর রাখল নীলা। এরপর ওয়াশরুমে ঢুকে ফ্রেশ হয়ে বের হয়ে দেখল টবে অনেকগুলো নীলকমল ফুল। নীলা অবাক হয়ে টপটির কাছে গেল। রুমের দরজার দিকে তাকিয়ে দেখল দরজাটা সে ভেতর থেকে আটকে দিয়েছিল। তাহলে বাইরে থেকে কেউ আসার কোনো সম্ভাবনাই নেই। নীলা এবার ফুলগুলো ওপরে তুলতে ভেতরে টুক করে শব্দ হলো। নীলা টবের ভেতর তাকিয়ে দেখল একটা নীল পাথরের লকেট। নীলা বেশ অবাক হলো। ক্ষণিকের জন্য তার মনে হলো এটা কোনো জাদুর টব নয় তো। এরপর নীলা লকেটটি তার জুয়েলারি বক্সে রেখে দিল। সন্ধ্যায় নীলার হবু শ্বশুর বাড়ির লোকজন এসেছে। আজ তার আর তনয়ের এঙ্গেজমেন্ট হবে। তনয়ের পরিবারের যারা নীলাকে এখনো দেখেনি তারাও দেখতে এসেছে। নীলা সাদা জামদানি শাড়ি পরে রুম থেকে বেরিয়ে এলো। সবাই নীলাকে দেখে মুচকি হাসে। নীলা প্রশান্তির শ্বাস ছাড়ল। তার শ্বশুরবাড়ির লোকজনের কাছে যে তার ঠোঁটের ডাকটা তুচ্ছ তা সে বুঝতে পারল। তনয়ের দাদি নীলার হাতে সোনার বালা পরিয়ে দিলেন। তনয়ের কাজিন বোনরা তনয়কে নীলার পাশে বসালো। এঙ্গেজমেন্ট শেষ হতেই ছবি তোলার জন্য এগিয়ে এলো তনয়ের চাচাতো ভাই। তখনই তনয়ের মা বললেন, মা, গলায় কোনো গহনা পরে এসো, ছবিতে ভালো লাগবে। নীলা মাথা নেড়ে রুমে চলে এলো। জুয়েলারি বক্স ঘাটতেই তার চোখে পড়ল সেই লকেটটি। নীলা বেশি কিছু না ভেবে লকেটটি গলায় পরে ফেলল। তখনই তার রুমে ঢুকল তার ছোট বোন শিলা। নীলা বোনকে দেখে মুচকি হাসল। শিলা মুখ বাঁকিয়ে বলল, এভাবে হেসো না। তুমি যদি মনে করে হাসলে তোমাকে খুব সুন্দর লাগে, তাহলে সেটা ভুল। তোমাকে দেখতে ডাইনির মতো লাগে। নীলা ভ্রুকুচকে বলল, শিলো, তুই হঠাৎ আমার সাথে এভাবে কথা বলছিস কেন? তোর কিভাবে কথা বলবো? আমার বয়স 28 চলছে। রুদ্র আমার অপেক্ষায় বসে আছে। কবে আমার বড় আপুর বিয়ে হবে, তারপর বাবা মা আমার বিয়ের কথা ভাববে। তুমি একটা আস্ত আপদ। শিলা,
আমি তোর বড় বোন। এভাবে কথা বলবি না আমার সাথে। তুই আমার বড় বোন হয়ে খুব একটা উপকার করিসনি, উল্টো আমার জীবনটা নরক বানিয়ে দিয়েছিস। আমার বান্ধবীদের আপুগুলো কত স্মার্ট, আর তুই একটা ক্ষেত। তোকে কারো সামনে আনতেও আমার লজ্জা করে। তাই তো আমি আমার ফ্রেন্ডের বিয়েতে দাওয়াত করছি না। তুই কি ভেবেছিস তোদের খরচ বাঁচাতে কাউকে দাওয়াত করিনি? নীলার চোখ দুটি ছলছল করে উঠল। সে শিলার হাত ধরে বলল, সবসময় তো বলিস আপু তুমি বেস্ট, তোমার মতো আপু কারো নেই। শিলা তাচ্ছিলের সুরে বলল, অর্স, তবে তুই বেস্ট বুয়া বলা যায়। আমার জন্য চা বানিয়ে দিস, আমার রুম গুছিয়ে দিস, আমার কাজ করে দিস। এতগুলো সার্ভিস বিনামূল্যেই পাচ্ছি, তাহলে একটু মিষ্টি কথা তো আশা করতেই পারিস। বাইরে থেকে কোহিনূর বেগম শিলাকে ডাকতেই শিলা মুখ বাঁকিয়ে বলল, যা যা, তোর খ্যাত মুখটাকে একটু লালিমা লাগিয়ে আয়। এরপর যদি একটু ছবি ভালো আসে, অন্তত স্টোরি দিয়ে বলতে পারবো, মাই সো কল্ড বেস্ট সিস্টার্স এঙ্গেজমেন্ট সেরিমনি। শিলা চলে যেতেই নীলা ধপ করে চেয়ারে বসে পড়ল। সে কিছুতেই বুঝতে পারছে না শিলা হঠাৎ এসব কেন বলল। নীলা আয়নায় নিজের চেহারার দিকেই তাকালো। তার গায়ের রং পরিষ্কার, শুধু ঠোঁটটাই তার মুখের সৌন্দর্যকে কমিয়ে দিয়েছে। এখানে তার তো কোনো অপরাধ নেই। নীলা এবার তার হাতের দিকে তাকালো। চামড়াগুলো ফেটে গেছে। সারাদিন থালা বাসন পরিষ্কার করে, ভাবি একটা কাজও করে না। তাই ঘরের সব দায়িত্ব নীলার কাঁধে। এই জন্য কখনো নিজের যত্ন নেওয়ারও সময় পায়নি। সকালে সবার আগে উঠে সবার জন্য নিজ হাতে নাস্তা বানায় নীলা। তারপর স্কুল থেকে ফিরে ঘরের সব কাজ করে তাকে করতে হয়, কারণ সে ফিরে এসে দেখে ঘরটা এলোমেলো হয়ে আছে। কেউ একটা ঝাড়ু হাতে নেয় না। দুপুরে রান্নাটাও সে করে। মাঝে মাঝে কোহিনূর বেগম আর নীলার ভাবি মিলে করে ফেলে। রাতেরটা অবশ্য নীলার হাতেই হয়। এর মধ্যে পার্লারে যাওয়া বা ঘরে বসে মুখে দুর্দণ্ড ফেস প্যাক লাগানোর কথা কখনোই ভাবিনি সে। 30 বছরের বেশি বয়স হয়েছে বলে মনে হয় তার, কারণ যত্নের অভাব। নীলা কানের দুল আর লকেটটি খুলে আলমারিতে তুলে রাখলো। মুখ ধুয়ে ঠায় বসে রইল নিজের চেয়ারে। অনেকক্ষণ পর শিলা আবার রুমে এলো। বলল, আপু, বের হচ্ছ না কেন? ছবি তুলবে না? নীলা চুপচাপ বসে আছে। শিলা এসে নীলার পায়ের কাছে বসে বলল, কি হলো, আমাদের ছেড়ে চলে যাবে তাই কাঁদছ? নীলা শিলার দিকে তাকালো। শিলা নীলার কোলে মাথা রেখে বলল, তোমাকে দেখতে যাব। তুমি আমাদের দেখতে আসবে। দুলাভাই তো পাশের বিল্ডিংয়ে ভাড়া নিয়েছেন। তুমি প্রতিদিন বিকেলে ছাদে উঠবে, আর আমি বারান্দা থেকে তোমাকে হাই দিব। একটু আগে আমাকে কি বলেছিস তুই? শিলা ভ্রু কুঁচকে বলল, আমি আবার কি বললাম? ভুলে গেছিস? আপু, এইমাত্র মা বলেছে তাই রুমে এলাম। আমি তো একটু আগে তোমার কাছে আসিনি। নীলা অবাক হলো। শিলা উঠে বলল, তাড়াতাড়ি চলো, সবাই তোমার অপেক্ষায় বসে আছে। নীলা আর তনয়ের ছবি তোলার পর্ব শেষ। তনয় নীলার মুখের দিকে তাকিয়ে বলল, তোমার মন খারাপ কেন? নীলা না সূচক মাথা নেড়ে বলল, কিছু না। তোমার মনে হচ্ছে হয়তো। তনয় নীলার হাত ধরে বলল, বলো, তোমার জন্য কি করতে পারি? কি করলে আমার প্রিয়সীর মুখে হাসি ফুটবে? নীলা তনয়ের দিকে তাকিয়ে বলল, তোমার ভালোবাসা পেলে আমার আর কোনো কিছুর প্রয়োজন নেই। আমি তো ভালোই বাসি তোমাকে, ভীষণ ভালোবাসি। নীলার ঠোঁটের হাসি প্রশস্ত হলো। শিলা একটু আগে যা বলল সবই তনয়ের এই একটি বাক্যে স্মৃতি থেকে মুছে গেল। আগামীকাল নীলার প্রিয় দুই বান্ধবী আসবে, অরিত্রী আর মিলি। তারা অনেক আগে থেকেই ভেবে রেখেছিল নীলার গায়ে হলুদের অনুষ্ঠানটি তারা আলাদাভাবেই করবে। আগামীকাল নীলার জন্মদিন, সেই সূত্রেই দুইটা অনুষ্ঠান একসাথে হয়ে যাবে। নীলা সারা রাত বসে আগামীকাল কি করবে, কি পরবে সেটাই ভাবছিল। শেষমেশ নীল রঙের একটা শাড়ি তার পছন্দ হলো। শাড়ির সাথে তার নামেরও মিল আছে, ভালোই লাগবে দেখতে। জুয়েলারি বক্স ঘাটতে লকেটটি তার চোখে পড়ল। লকেটটি হাতে নিয়ে টপটির দিকে তাকালো নীলা। নীলকমলগুলো এখনো তাজা আছে, শুধু একটা ফুলই শুকিয়ে নেতিয়ে পড়েছে। কেমন অদ্ভুত ব্যাপার, একটা টবের এতগুলো ফুলের মধ্যে শুধু একটাই মৃত, বাকিগুলো আগের মতোই তাজা। কিভাবে সম্ভব? নীলা নীল শাড়ি পরে একদম তৈরি হয়ে আয়নার সামনে বসে আছে। অরিত্রী আর মিলিও সাজানোর জিনিসপত্র এনে ছাদে চলে গেছে। শিলা নীলার ঘরে এসে বলল, কি রে ক্ষেত, তৈরি হয়েছিস? নীলা অবাক দৃষ্টিতে শিলার দিকে তাকালো। শিলা বলল, ও মা, এভাবে হাঁ করে কি দেখছিস? তোকে ডাকতে কেন হবে? তুই কোথাকার মহারানী? শোন, তোর মতো খ্যাতের লো বাজেটের হলুদ অনুষ্ঠান দেখার আমার কোনো ইচ্ছে নেই।
কিন্তু কি আর করার, ফর্মালিটি রাখতে হচ্ছে। আফটার অল তুই দুর্ভাগ্যক্রমে আমার বড় বোন। শিলা কথাগুলো বলে চলে গেল। নীলা নির্বাক বসে আছে, মনে মনে ভাবছে শিলা কি আমার উপর ফার্স্ট এড, তাই এভাবে কথা বলছে, নাকি আমার সাথে মজা করছে। নীলা শিলার কথায় আঘাত পেলেও আর বেশি কিছু না ভেবে ছাদে চলে এলো। দেখলো অরিত্রী আর মিলে পুরো ছাদ গাঁদা ফুল দিয়ে সাজিয়েছে। নীলা ফুলগুলো আলতো হাতে স্পর্শ করে বলল, কি রে, তোরা তো সুন্দর করে ছাদ সাজিয়েছিস। মিলি মুখ বাঁকিয়ে বলল, শখে কি সাজিয়েছি, বাধ্য হয়ে তো সাজাতে হলো। নীলা ভ্রুকুচকে বলল, তোদের আবার কে বাধ্য করেছে? কেন তুই? নীলা মিলির কাছে এসে বলল, কি বলছিস তুই? অরিত্রী বলল, নীলা, তোর হলুদের জন্য এত আয়োজন করেছি, এবার হ্যাপি তো? নীলা মলিন মুখে বলল, হ্যাঁ। মিলি বলল, যাক বাঁচলাম, এবার তোর প্যারা থেকে মুক্ত। আমি আবার কি প্যারা দিলাম? দিসনি? তুই কি জানিস, আমি আর অরিত্রী বেস্ট ফ্রেন্ড, আর তুই হলি আমাদের ফ্রেন্ডশিপে কাবাবের হাড্ডি। আমাদের মাঝখানে চিটকে ছিলি তুই, যেখানে যেতাম তোকে যেতেই হতো। আমাদের সব ছবি তোর এই খ্যাত মুখের জন্য নষ্ট হয়ে যেত। তোর সাথে বন্ধুত্ব কে করবে বল? যেভাবে চলিস, তনয় ভাইয়া কিভাবে পটেছে আমি বিশ্বাস করতে পারছি না। এবার অরিত্রী বলল, আর যাই বলিস, তোর ভাগ্যে কিন্তু খুলেছি নীলা। আবারও এমন হতে পারে তনয় ভাইয়া তোকে ভালোই বাসে না। নীলা রাগী স্বরে বলল, থামবি তোরা? মজা করছিস আমার সাথে? এতই যদি আমি খেত হই, বন্ধুত্ব করেছিস কেন? এতদিন বন্ধু হয়ে পাশে থেকেছিস কেন? চলে যেতি, ইগনোর করতি। মিলি বলল, হুম, তোর ক্লাস নোটগুলো কোথায় পেতাম? পড়াতে তুই আমাদের বুঝিয়ে দিতি। ক্লাসে সিট ধরিস, ভালো মন্দ খাওয়াস, আবার অনেক হেল্পও করিস। এমন হেল্পিং হ্যান্ডকে হারাতে চাই? তোদের কাছে আমার গুরুত্ব এতটুকুই তো? স্বার্থ ছাড়া কি বন্ধুত্ব হয় না? অরিত্রী বলল, হয়, বাট তোর মতো খ্যাতের সাথে হয় না। তোর সাথে আমাদের কোনো মিল আছে বল? তোকে দেখলে কেউ বলবি না তুই অরিত্রী আন্নির বান্ধবী, তাই না মিলি? মিলি হেসে বলল, হ্যাঁ রে। এখন আয় তো নীলা, কেক কাটি। ছবি তুলে হ্যাশট্যাগ দিতে হবে। এসেছি তো শাড়ি পরে ছবি তোলার জন্যই, নয়তো এই খ্যাতের হলুদে কে আসে? নীলা কান্না ভেজা চোখে বলল, চলে যা তোরা, আমার হলুদ হবে না। আমি নিজের নিজের গায়ে হলুদ অনুষ্ঠান করব। আমার এমন বান্ধবীর প্রয়োজন নেই। আমি তোদের স্বার্থের জন্য ভালোবাসিনি, তোদের ভালো লাগতো তাই বেসেছি। আর তোরা তো কখন আমাকে ভালোই বাসিসনি, আমাকে বন্ধুই ভাবিসনি। এত নিখুঁত অভিনয় মানুষ কিভাবে করে? অরিত্রী আর মিলি গা ছাড়া ভাব নিয়ে দাঁড়িয়ে রইল। নীলার উত্তর পেছন থেকে নীলার ভাবি বলে উঠল, মানুষ মাত্রই অভিনেতা, যেমন আমি অভিনয় করি তোমার সাথে। নীলা কাপা কণ্ঠে বলল, ভাবি, তুমি আমাদের পরিবারের একটা মস্ত বড় বোঝা। শহরের মেয়ে তুমি, কিন্তু তোমার এমন গেও চলাফেরার জন্য কেউ তোমাকে পছন্দ করে না। ছেলেপক্ষ তোমার মুখের এমন দাগ দেখেই না করে দেয়। আর তোমার ভাই আর বাবার কাঁধে তোমার বোঝা বাড়ছে তো বাড়ছেই। আর তোমার জন্যই সবাইকে অভিনয় করতে হচ্ছে। মেয়েদের আসল যোগ্যতা তোর সৌন্দর্যে, আর তোমার মধ্যে তো সেটাও নেই। তাহলে তুমি কিভাবে আশা করো সবাই তোমাকে রানী বানিয়ে রাখবে? নীলা বলল, সৌন্দর্য কারো পরিচয় হয় না ভাবি, মনটা আসল পরিচয়। আর আপনারাই আপনাদের পরিচয় দেখিয়ে দিয়েছেন। আমি তো কারো বোঝা নই, আমি তো আমার বাবা ভাইয়ের দায়িত্ব। তোমার বাবার ভাইকে জিজ্ঞেস করে এসো, তারা তোমাকে কতটা ভালোবাসে। আমার মনে তো হয় না তারা তোমার বোঝা বহন করে খুব সন্তুষ্ট। নীলা ছাদ থেকে নেমে পড়ল। নিচে নামতে কোহিনূর বেগমের মুখোমুখি হলো নীলা। মাকে দেখেই কান্নায় ভেঙে পড়ল সে। মাকে জড়িয়ে ধরে বলল, সবাই আমাকে ঘৃণা করে মা, কেউ আমাকে ভালোবাসে না। কোহিনূর বেগম নীলাকে সরিয়ে দিয়ে বললেন, তোকে ভালোবাসার মতো কি আছে? মুখ পোড়া তুই, তোকে বিয়ে দিয়ে আমার সংসারে শান্তি আসবে। নীলা স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। কোহিনূর বেগম বললেন, যেদিন তুই হয়েছিস, তোর ছেঁড়া ঠোঁটটা দেখে সবাই আমাকে অলক্ষণে বলেছিল, ভাগ্যিস তোর আগে নীরব হয়েছিল, নয়তো তোর বাবা তো আমাকে তার আম্মার কথায় তালাক দিয়ে দিত। তুই আমাকে কম জ্বালাসনি। তুই হওয়ার পর থেকেই তোর বাবা আর আমি তোর ভবিষ্যৎ নিয়ে চিন্তায় ছিলাম। ভেবেছি পড়ালেখা করে নিজের যোগ্যতায় উঠবি, কিন্তু চাকরিটাও ভালো পেলি না। এই যোগ্যতা দিয়ে সংসার চলে না, কাজ করে তো যে কেউ খেতে পারে। তোকে তো আর মানুষের ঘরে কাজ করতে খেতে বলতে পারবো না, তাই সহ্য করে যাচ্ছি তো যাচ্ছি। দুদিন পর মুক্ত হব। আমার ছেলেটা আর কটা সংসার পালবে? তোর জন্য শিলার বিয়েও আটকে আছে। আমার মেয়েটার তো কোনো দোষ নেই। নীলা আর সহ্য করতে পারল না। সে মাকে থামিয়ে দিয়ে বলল, আর বলো না মা,
চললেই তো যাব। তাহলে এসব না বললেও তো পারতে, মনের কথা মনে রেখে দিতে। এখন তো দ্বিতীয়বার তোমাদের কাছে আসতে মন চাইবে না। তাহলে আসিস না, তোকে দেখতেও চায় না। তোর জন্য শাশুড়ির কম কথা শুনিনি। আমার ননদ, যা, পাড়াপড়শির কেউ বাদ যায়নি খোঁচা দিতে। সবাই তোর জন্য আমাকেই অলক্ষণে বলেছিল। শিলার সময় নামাজে বসে কেঁদেছি। যাক, মেয়েটা আমার সুন্দর হয়েছে। নীলা কানে হাত দিয়ে নিজের রুমে চলে গেল। তারপর দরজা বন্ধ করে অনেকক্ষণ কাঁদল। ঘষে ঘষে লিপস্টিক উঠিয়ে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখতে লাগলো। আর বলল, আমার এই রূপের জন্য আমি দায়ী নই। যে আমাকে সৃষ্টি করেছে সেই তো আমাকে এই রূপ দিয়েছে। আর আমার চলাফেরা নিয়ে আমি কখনোই ভাবিনি। সারাদিন বাসায় কাজ করে পড়াশোনা করেছি। নিজের হাতে সবাইকে রান্না করে খাইয়েছি। ঘরের ভারী ভারী কাজ করেছি, কিন্তু কখনো অভিযোগ করিনি। আমার পড়ার সময় মা আমাকে একগাদা কাজ ধরিয়ে দিত, তাও করতাম, শুধু ভালোবাসি বলে। এই সংসারটা তো আমি আমার ভেবে নিয়েছি। বিয়ের আগে বাবার ঘরে তো মেয়েদের ঘর হয়, কিন্তু আমার মনে কারোর প্রতি ঘৃণা ছিল না। আর এখন জানলাম, আমি যাদের ভালোবাসি তারাই আমাকে ঘৃণা করে। নীলা শাওয়ারের নিচে দাঁড়িয়ে রইল। তার চোখের কাজল লেপটে গেছে। সে ভালোভাবে মুখটা ঘষতে লাগলো, যেন নিজের মুখ নিজেই ছিঁড়ে নেবে। রুমে সে ভেজা চুলে বিছানায় গায়ে এলিয়ে দিল। সে ফুপিয়ে কাঁদল অনেকক্ষণ। প্রায় ঘন্টাখানেক পর সাধারণ জামা পরে বেরিয়ে এলো। কোহিনূর বেগম নীলাকে দেখে বললেন, কি রে, এভাবে বের হলি যে? সাজগোজ করবি না নাকি? অরিত্রার মিলে ছাদে তোর জন্য অপেক্ষা করছে, যা তৈরি হয়ে আয়। নীলা থমথমে কণ্ঠে বলল, এত মিষ্টি কথা আর সইছে না। তখনই অরিত্রার মিলে ছাদ থেকে নেমে এসে বলল, কি রে, এখনো তৈরি হসনি? হয়েছিলাম তো, কিন্তু তোরা যা বললি সব শখ আহ্লাদ মিটে গেছে। অরিত্রিয়ার মিলে একজন আরেকজনের দিকে তাকিয়ে বলল, আমরা আবার কি বললাম? কেন, মনে নেই? একটু আগে ছাদে আমাকে কি বলেছিস? কি বলেছিস তুই? তুই ছাদে কখন গিয়েছিলি? তুই আসছিস না দেখেই তো আমরা তোকে নিতে এলাম। নীলা অবাক দৃষ্টিতে তাদের দিকে তাকিয়ে আছে। সবাই কি তাহলে তার সাথে ছল করছে? নীলা নিজের ঘরে বসে আছে। সে সবার এমন পরিবর্তিত আচরণের কারণটা বুঝতে পারছে না। তারা নিজেরাই নীলার সাথে খারাপ ব্যবহার করছে, আবার নিজেরাই এমন ভাব করছে যেন কিছুই জানে না। হঠাৎ তার চোখ আটকালো সেই প্লাস্টিকের টবে রাখা ফুলগুলোর দিকে। নীলা এবার পরখ করে দেখল ফুলগুলো নতুন করে আরো 4টা ফুল নেতিয়ে পড়েছে। আর বাকিগুলো এখনো তাজা, যেন সদ্য গাছ থেকে ছিঁড়ে আনা হয়েছে। একদিন পর বাকিগুলো তাজা থাকার কথা নয়। নীলা মনে পড়ে গেল, এই টবে সে হুট করে সে লকেট আর এই নীল কমলগুলো পেয়েছিল। নীল এবার লকেটটির দিকে তাকালো। আনমনে কিছু একটা ভেবে সে লকেটটি টেবিলের উপর রেখে মায়ের কাছে গেল। কোহিনী বেগম নীলাকে দেখে বললেন, আয় মা, কিছু বলবি? শিলা মায়ের পাশে বসা ছিল। নীলা শিলার সামনে বলল, আমার সম্পর্কে কিছু বলছিলে না তো? আচ্ছা মা, তোমার সেই হলুদ জামদানি শাড়িটা আমাকে দেবে? ভীষণ সুন্দর। কোহিনী বেগম নীলার থুতনি ধরে বলেন, এটা আবার বলতে হয়? আমার মানেই তো তোদের। নীলা বলল, আচ্ছা, আমি আসছি। নীলা এবার রুমে এসে লকেটটা গলায় ছড়িয়ে আবার মায়ের রুমে এলো। এবার কোহিনী বেগম গম্ভীর মুখে বললেন, কেন এসেছিস? নীলা রুমে ঢুকতে ঢুকতে আবার একই প্রশ্ন করলো, আমার সম্পর্কে কিছু বলছিলে? হ্যাঁ বলছিলাম, তোর জন্য আমাদের যে খরচটা না হচ্ছে, শিলার বিয়েতে কি করব সেটাই ভাবছি। কোহিনী বেগম শিলার মাথায় হাত বুলিয়ে দিয়ে বললেন, মা আমার, মন খারাপ করিস না। তোর বিয়েতে ভালো আয়োজন করব, এর চেয়ে বেশি খরচ করব। নীলা মৃদু হেসে বলল, আচ্ছা, এসব বাদ দাও মা। আমি এসেছি তোমার সেই হলুদ জামদানি শাড়িটার জন্য। আমাকে দেবে? ভীষণ সুন্দর সেই শাড়িটা। শিলার সাথে সাথে চেঁচিয়ে বলল, মা, ওই শাড়িটা আমার জন্য রাখতে বলেছি। আর ওই শাড়িতে একে তো মানাবেই না। কোহিনী বেগম নীলাকে বললেন, তুই তোর বরের কাছ থেকে চেয়ে নিস। হলুদ শাড়িটা আমাকে নীরব দিয়েছিল। আমার ছেলে প্রথম স্যালারি দিয়ে তার মাকে শাড়ি কিনে দিয়েছে। তোকে কেন দেব? দিলে শিলাকে দেব। শিলাকে হলুদ রঙে ভালোই মানায়। আর তুই যা চেহারা বানিয়েছিস, আগে গিয়ে নিজেকে যোগ্য করে তোল। মানানসই ভূষণের জন্য মানানসই চেহারাও লাগে। নীলা আর কিছু বলল না। নিঃশব্দে নিজের ঘরে চলে এলো। ঘরে শেষে ধপ করে সোফায় বসে পড়ল। এক নজর প্লাস্টিকের টবটির দিকে তাকালো। এই 4,500 টাকার প্লাস্টিক তার জীবনের এত বড় রহস্য খুলে দেবে তা সে কখনো কল্পনা করেনি।
নীলা বেশ ভালোভাবে বুঝতে পেরেছে এই লকেট পরে যার সামনে এসে যায় সেই তার মনের কথাটা প্রকাশ করে দেয়। প্রভাকরের আলোয় রাঙিয়ে আছে নীলার অলিন্দ। উষ্ণ হাওয়ায় দোল খাচ্ছে অলিন্দের দেয়ালে রাখা ছোট ছোট চারা গাছ। নীলা ধীর চিত্তে বন্ধ দরজার ওপারে হাঁটছে। ঘড়িতে সবে বাজলো ৯টা। আজ সকালে নাস্তায় ইচ্ছে করে তৈরি করেনি নীলা, কারণ সে দেখতে চায় তার প্রয়োজনীয়তা প্রিয়জনদের কিভাবে উন্মাদ করে তোলে। নীলা এবার নীল লকেটটি গলায় ঝুলিয়ে তার রান্নাঘর থেকে বেরিয়ে এলো। ভাবি তাকে দেখেই তেড়ে এসে বলল, তোমার ভাইয়ের কোনো জমিদারি আছে এখানে? সকালে নাস্তা বানাওনি কেন? তোমার ভাই অফিসে যাবে আর তুমি মহারানীর মতো ঘুমাচ্ছ। কোহিনূর বেগম হুলস্থুল হাতে নাস্তা সাজাচ্ছিলেন। নীলার ভাবির কথা শুনে তিনি বললেন, কাকে কি বলছো বৌমা? কোন অমাবস্যার রাতে যে এই মুখপুরিটা জন্মেছিল? নীলা মুচকে এসে বলল, তো তোমাদের ঘরে জন্ম নিয়ে রাজার হালে ছিলাম না তো এতদিন। বেশ তো ভিখারিনী বানিয়ে রেখেছিলে। একটু মুখের দাগ আর কম সুন্দরী দেখে এতটা বাজে আচরণ আমি মোটেও আশা করি না। এবার শিলা এসে বলল, আশা না করলে চলে যাও। তোমাকে দেখলে তো ভালো কথা মাথায় আসে না। নীলা সবার কথা উপেক্ষা করে বাবার ঘরে চলে গেল। বাবা শিলার চেয়ে বেশি তাকে পছন্দ করে এটা নীলা এতদিন জেনে এসেছে। কিন্তু সেই পছন্দটা কি আদৌ ভালোবাসা নাকি এখানে অভিনয় আছে, সেটাই আজ খোলাসা করতে এসেছে নীলা। নীলার বাবা তাকে দেখে প্রতিবারের মতো হাসলেন না, উল্টো ভ্রু কুঁচকে তাকালেন। নীলা বাবার চাহনি দেখেই বুঝে গেল বাবাও তার সাথে এতদিন অভিনয় করেছে। নীলা বাবার পাশে বসে বলল, জানি তুমিও আমাকে ভালোবাসো না। তোমাকে আমি অন্য কিছু জিজ্ঞেস করতে এসেছি। বলো তো, আমার মধ্যে কি গুণ থাকলে তোমরা আমাকে শিলার মতো ভালোবাসতে? নীলার বাবা চোখের চশমা খুলে বললেন, শিলাকে ভালোবাসি কে বলেছে? আমি তো শুধু নীরবকেই ভালোবাসি, আমার রাজপুত্রও। আমি তো মেয়ে চাইনি, ছেলেই চেয়েছিলাম। তাহলে তুমি তো দেখছি সবার চেয়ে ঊর্ধ্বে। তোমাকে তো আমি আর দ্বিতীয় প্রশ্ন করার ভাষাই খুঁজে পাচ্ছি না। শিলার বিয়ে দিতে তো এত ঝামেলা হবে না। মেয়েটার যাই হোক, ভালো ছেলের সাথে সম্পর্কে গেছে। তোরটা আর কেমন ভালো? তনয় তো একটা আস্ত বদমাস, বাচ্চা হচ্ছে না দেখে তোকে বিয়ে করছে। আমি আর তোর মা ছাড়া এই কথা কেউই জানে না। ওর একটা বউ আছে, ওই মেয়ে মা হতে পারবে না। তাই তো এভাবে ঘরোয়াভাবে তোকে তুলে দিচ্ছি। বাচ্চা হওয়ার পর তনয় তোকে তালাক দিয়ে দিবে। এরপর যেই টাকা পাবি ওগুলো দিয়ে নীরবের জন্য একটা গাড়ি কিনবো। ছেলেটা আমার সংসারে খাটতে খাটতে নিজের শখ পূরণ করতেই পারছে না। ততদিনে শিলারও বিয়ে হয়ে যাবে, তখন আর সমস্যা হবে না। এরপর তোর এখানে থাকতে ইচ্ছে করলে থাকবি। তোর মায়েরও বয়স হয়েছে, দেখাশোনার জন্য তোকেই তো থাকতে হবে। নীলা দীর্ঘশ্বাস ফেলে বলল, এমন বাবা মা আমার কপালে কেন জুটল? নীলা কথাটি বলেই উঠে নিজের ঘরে চলে এলো। সে আর ভাইয়ার ঘরে গেল না। ভাইয়াও যে তাকে খোঁজাবে এটা নিশ্চিত সে। কিন্তু এমনও তো হতে পারে একমাত্র ভাইয়া তাকে ভালোবাসে। অন্তত একজন তার চোখে ভালো থাকুক। তাই সে লকেটটি খুলে ফেলল। তনয় সম্পর্কে সব জেনে গেছে নীলা। এই মুহূর্তে বিয়ে থামানোর কোনো উপায়ও নেই। আজ রাতে তাদের মেহেদি, আর কাল বিয়ে। নীলা রাতে তনয়ের বাসায় গেল। তনয়ের মুখ থেকে সত্যটা জেনে আসতে চাইছে। যাকে এত ভালোবেসেছে তার ভয়ঙ্কর রূপটা দেখতে হবে তার। তনয়ের সাথে দেখা হতেই তনয় নাক ছিটকে বলল, অন্তত এমন জামা না পরেও আসতে পারতে। এত আন্টি টাইপ কেন তুমি? তাহলে এমন আন্টি টাইপ মেয়ে কেন বিয়ে করছো? বাচ্চার জন্য? তনয় ঝাঁঝালো কণ্ঠে বলল, হ্যাঁ করছি। তো তোমাকে এমনিতে কে বিয়ে করবে? মুখে দাগ আর একটু আনস্মার্ট, ব্যাস এটাই আমার অপরাধ? আজকাল বিয়ের বাজারে মেয়েদের ১০০ ভাগ স্বয়ংসম্পূর্ণ হতে হয়। সেখানে একটু ফাঁক তো কপালে আমার মতোই ছেলে জুটবে। এটা তোমার মতো লো মেন্টালিটির মানুষের চিন্তা ভাবনা। পৃথিবীতে অন্তত একজন নারীকে হৃদয় দিয়ে ভালোবাসার জন্য একজন মহাপুরুষ তো থাকবেই। মানুষ প্রতারক হয়, কিন্তু আল্লাহ কাউকে ঠকান না। যেমন আমাকে তোমাদের মুখোশ উন্মোচন করার জন্য একটা পথ দেখিয়েছেন, তেমনি এই পথ দিয়ে নিজের জন্য কিছু করে বেঁচে থাকার মতো বিবেক আর কেন দিয়েছেন। আজ থেকে তুমি কেন, কারো সাথে আমার কোনো সম্পর্ক নেই। কাল বিয়ের দিন তোমাকে একটা সারপ্রাইজ দেব। নীলা বয়স্ক মহিলাটির পাশে বসে আছে। এতক্ষণ গত 5 দিনে ঘটে যাওয়া ঘটনাগুলো সে মহিলাটিকে বলছিল। সব শুনে বয়স্ক মহিলাটি বলল, এটাই সত্য, জগৎটাই এমন। এখানে শুধু মানুষ অভিনয় করতে আসে। অনেক বছর আগে আমার বাবাকে একজন একটা আংটি দিয়েছিল।
সেই আংটি পরে সে যার হাত ধরবে সেই সত্য কথা বলে দেবে। এরপর বাবা মায়ের হাত ধরে জিজ্ঞেস করেছিল, ভালোবাসি? মা মুখ বাঁকিয়ে বলেছিল, ভালোবাসি না। তোমার সব টাকা তুমি তোমার বাবা মায়ের চিকিৎসার পেছনেই ব্যয় করো। বিয়ের পর আমাকে কি দিয়েছো? কত করে চেয়েছি বিয়ের পর বাইরের দেশে যাব, সেই স্বপ্ন দেখিয়ে তো বিয়ে করেছিলে, কিন্তু কিছুই করনি আমার জন্য। বয়স্ক মহিলাটি দীর্ঘশ্বাস ফেলে আবার বলল, মায়ের কথা শুনে বাবা অনেক ভেঙে পড়েছিল। এরপর যাদের জন্য এত কথা শুনলো তাদের কাছে গেল। এরপর বাবা জানলো দাদা দাদি বাবাকে তো ভালোই বাসতো না। বাবা একটা জায়গা কিনেছিলেন, ওটা বিক্রি করে টাকাগুলো চাচাকে কেন দিচ্ছে না, এ নিয়ে তারা বাবার উপর ক্ষিপ্ত ছিলেন। চাচা তো ব্যবসার জন্য টাকা লাগবে। আসলে জগৎটাই স্বার্থপর। স্ত্রী স্বামীর কাছে টাকা চায়, স্বামী স্ত্রীর কাছে চাহিদা খুঁজতে আসে, দিতে অপারগ হলে ঘৃণার দৃষ্টি। বাবা মাও কখনো কখনো নিঃস্বার্থভাবে ভালোবাসতে জানে না। আমাদের পৃথিবীতে বাঁচতে হলে এই চিন্তা করে যে আমার আগে পিছিয়ে আমি ছাড়া কেউ নেই, যারা আছে তারা শুধু আমাদের মনসঙ্গী হওয়ার জন্য। পৃথিবীতে আমরা একাই আসি, একাই যাই। বয়স্ক মহিলাটি একটা বাড়ির সামনে গাড়ি থামালো। গাড়ি থেকে নেমে বলল, বাবা মানসিক চাপ নিতে না পেরে অল্প বয়সেই মারা যান। এরপর আমি বড় হয়ে আংটিটা ভেঙে একটা লকেট বানাই। বাবার ডায়েরি পড়ে সব জেনেছিলাম। এরপর আমি আর বিয়ে করিনি, এখন একাই থাকি। কষ্ট হয় থাকতে। মিথ্যে গল্পের জন্য তো সঙ্গী প্রয়োজন, হোক মিথ্যে ভালোবাসা। তবুও মানুষ অন্য মানুষের আশ্রয় ছাড়া বড় হতে পারে না। তোমাকে সমাজ মেনে নিক না নিক, তুমি যাদের ছেড়ে এসেছো তারাই কিন্তু তোমাকে পড়াশোনা করিয়েছে। বিয়ে না করলে হয়তো একাই থাকবে, কিন্তু বিয়ে তো একদিন করতে হবে, কারণ একা থাকা অসম্ভব। তবে মাথায় রেখো, পৃথিবীতে আমরা শুধু নিজেদের জন্যই আসি। সিস্টেমের কারণে পরিবার পেয়ে যায়, নিয়মের কারণে সংসার হয়ে যায়, প্রয়োজনীয়তার কারণে বন্ধু তৈরি হয়। কিন্তু সত্য এটাই, আমি আমার চেয়ে বেশি কাউকে ভালোবাসি না। আমি আমার ভবিষ্যতের জন্য আমার পরিবারকে ভালোবাসি, আমার সুখের জন্য আমার সংসারকে ভালোবাসি, আমার ভালো থাকার জন্য বন্ধুদের ভালোবাসি, নিজের মনের শান্তির জন্য একটা মানুষকে ভালোবাসি। নিজের শান্তি যদি কাউকে খুন করে হয় তাহলে মানুষ খুনি হয়। নিজের শান্তির জন্য কারো সংসার ভাঙলে সে হয় প্রতারক। ঘুরে ফিরে তো একটাই উত্তর আসে, সেটা কি? নীলা গম্ভীর মুখে বলল, আমি শুধু নিজের জন্যই। শিলার চিৎকার শুনে ঘুম ভেঙে গেল নীলার। ধরফরিয়ে বিছানা ছেড়ে উঠে এদিক ওদিক তাকালো সে। তাহলে এতক্ষণ সে স্বপ্ন দেখছিল? নীলা উঠে আয়নায় নিজেকে দেখে নিল। মুখে 4টা সেলাইয়ের দাগ। মুখ ছোট করে বিছানায় ধপ করে মাথায় এলিয়ে রাখল সে। আজ তার আর আরহামের বিয়ে। আরহাম নীলার চাচাতো ভাই। তাদের ছোটবেলার প্রেম। 2 বছর আগে অ্যাক্সিডেন্টে নীলার মুখ ফেটে গিয়েছিল। আরহাম তবুও নীলাকে বিয়ে করতে চায়। গেল বছর নতুন চাকরি পেয়েছে আরহাম, বেশ ভালো বেতনের চাকরি। আরহামকে বিয়ের ব্যাপারে ভালো প্রস্তাবও দিয়েছে তার অফিসের বস, কিন্তু সে নীলাকেই বিয়ে করবে। নীলা এ নিয়ে কয়েক সপ্তাহ ধরে সন্দেহ করছে, হয়তো কোনো স্বার্থ আছে আরহামের। স্বপ্নটা দেখার পর যেন মাথাটা আরো গলিয়ে গেল। তনয় নামের কোনো ছেলের অস্তিত্বই নেই, কিন্তু বাকিরা তো তার জীবনে আছে। বাবা, মা, শিলা, ভাইয়া, ভাবি। তাহলে এরা কি নীলার সাথে অভিনয় করছে? এদিকে কোহিনূর বেগম রুমে ঢুকতে নীলা ভয়ে চেঁচিয়ে উঠল। কোহিনূর বেগম ভ্রু কুঁচকে বললেন, কি রে, এভাবে চিল্লাচ্ছিস কেন? আর শিলা এতক্ষণ ধরে কেন চেঁচাচ্ছে দেখবি না? নীলা মুখ ছোট করে বলল, হ্যাঁ, আমাকে তো ভালোবাসোই না, ও কেন চেঁচাচ্ছে ওটা নিয়ে আমাকে বকছো এখন? তোর মাথায় সারাদিন এসবই ঘুরে। শিলা আচার খেয়ে পড়ে আছে। কথাটি বলেই কোহিনী বেগম নীলার ড্রয়ার থেকে ফার্স্ট এইড বক্স বের করে নিয়ে চলে গেলেন। নীলা ভ্যাবাচাকা খেয়ে বসে আছে। তাহলে কি স্বপ্নে সে যা দেখেছে সব এতদিন তার মনে জমে রাখা সন্দেহগুলো ছিল? হঠাৎ তার বয়স্ক মহিলাটির শেষ কথাটি মনে পড়ল। আমাদের পৃথিবীতে বাঁচতে হবে এই চিন্তা করে যে আমার আগে পিছিয়ে আমি ছাড়া কেউ নেই, যারা সে তারা শুধু আমাদের মনসঙ্গী হওয়ার জন্য। আমরা পৃথিবীতে একাই আসি, একাই যাই। কথাটি মনে পড়তেই নীলা মুচকি হাসল। মনে মনে ভাবল, হয়তো পৃথিবীতে সবই মিথ্যে। আমরা যেটাকে সত্য ভাবি সেটা শুধুই সম্ভব না, সত্য নাও হতে পারে। এরপরও তো পৃথিবীর সব সম্পর্কই টিকে আছে। মিথ্যের ভিড়ে থাকা সত্যগুলোকে কেউ দেখতেই চায় না। যে সত্যটা সৃষ্টিকর্তা জানেন, সেটা মানুষ জেনে গেলে পৃথিবীতে কোনো কিছুই স্থায়ী হতো না। মানুষের মনের কথা না জেনে বেশ ভালোই তো আছি। জানতে পারলে সত্যটা মেনে নেওয়ার মতো মানসিক শক্তিটা আমাদের কারো মাঝেই থাকতো না। নিজের সুখের জন্য হয় লুকিয়ে থাক মিথ্যের ভিড়ের সত্য।
নীলা তার ঘর থেকে বেরিয়ে এলো শিলাকে দেখার জন্য, অথচ একবারও খেয়াল করলো না তার ড্রেসিং টেবিলের ওপর সূর্যের আলোতে চকচক করছে একটি নীল লকেট। আর কিছু নীলকমল। সমাপ্ত।